আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস অরুণিকা, লেখিকা সামিয়া বিনতে হামিদ। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে ক্লিক করে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। তাহমিদ সারা রাত বসে সন্দেশ বানিয়েছে। তাকে সাহায্য করেছে ইবান আর ইমন। আগামীকাল স্কুল ছুটি, তাই তারা সারাদিন ঘুমাতে পারবে। কিন্তু অরুণিকা জেগে থাকলে কোনো কাজই ঠিকমতো করা যায় না। সে ঘরে থাকলে পুরো ঘরে দৌড়াদৌড়ি করে সময় পার করে, আর এমন অবস্থায় মেঝেতে কিছু রাখলেই তা সে উল্টে দেবে। তাই অরুণিকা ওঠার আগেই তারা বেশিরভাগ কাজ করে ফেলল। সকালে উঠেই আরাফ তাহমিদকে বলল, এত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিস? ইমন দাঁত কেলিয়ে বলল, আমার আর ভাইয়ের স্পর্শ পেয়ে সব তাড়াতাড়ি হয়ে গেছে। কটা হয়েছে দেখি? আরাফ পাটির ঢাকনা উল্টে দেখলো 50-এর বেশি সন্দেশ হয়েছে। আহনাফ তা দেখে বলল, প্রতিবেশীদের দিবি নাকি? ইবান বলল, অরুণিকা কটা খায় আগে দেখি, এসব তো ওর জন্যই। তাহমিদ বলল, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে হয়তো। আমি আসলে জানি না নষ্ট হবে কিনা, কিন্তু যদি হয়ে যায়, এই প্রথম বানিয়েছি তো, তবে খারাপ হয়নি, আর দোকানের মতো এত ভালোও হয়নি। প্রতিবেশীদের পরে দেবো ভাবছি। সালে চাচার ওখানে এক বাটি রেখে আসবো, ওনাদেরও কিছু দিয়ে আসবো, যদি খায় খাবে। হঠাৎ তুর্য বলে উঠল, শতাব্দীদের দিবি না? ও তো কত করে বলে গেল। ইবান তুর্যের দিকে চোখ ছোট করে তাকালো। ইমন বলল, তুর্য, তোকে কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আমি আবার কি করলাম? শতাব্দীকে নিয়ে একটু বেশি কথা বলিস। কি চলছে তোদের মধ্যে? তাহমিদ বুকে হাত গুজে তুর্যের দিকে তাকালো। বাকিরাও তুর্যের উত্তর শোনার আগ্রহে তার দিকে তাকিয়ে রইল। তুর্য সবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, শতাব্দী আমাদের প্রতিবেশী। ইমন বলল, প্রতিবেশী তো আরও আছে, ও মাঝে মাঝে এদিকে আসে, টুইঙ্কেলের সাথেও খেলে। এই মহল্লায় অনেকেই অরুণিকার সাথে খেলে। তুর্য মুখ বাঁকিয়ে বলল, যা, তো দিতে হবে না। ইমন বলল, প্রেম টেম নয় তো? তুর্য দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে বলল, আমাকে দেখে কি মনে হয় আমি প্রেমে পড়ব? আরাফ ইমনকে থামিয়ে দিয়ে বলল, ইমন, বাচ্চাদের মতো কথা বলিস কেন? ওর প্রেম করার বয়স হয়েছে নাকি? প্রেম করলে এই বাড়িতে জায়গা হবে না। ও প্রেম করে একটার পর একটা ঝামেলা করবে, এসব আমাদেরই সামলাতে হবে। ভুলে যাবি না, আমাদের এখানে আসার উদ্দেশ্য প্রেম করে সময় নষ্ট করা নয়, কিছু একটা করে আমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানো। ইমন মলিন মুখে আরাফের দিকে তাকালো। ইবান ইমনের কাঁধে হাত রেখে বলল, আরাফ, ও তো ফাজলামো করছিল, এসব বারবার মনে করিয়ে দিস না। আমরা কিন্তু সবাই মা বাবা হারিয়েছি, পরিবার হারিয়েছি, এসব মনে পড়লে দুর্বল হয়ে যাই। আহনাফ বলল, আরাফ এমনি বলেছে, কিছু মনে করিস না। তুর্য সবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে অট্ট হাসি দিয়ে বলল, বিষয় ছিল শতাব্দী আর তুর্যের প্রেম হচ্ছে কিনা তা, আর বিষয় চলে গেল গম্ভীর দিকে। এবার তাহমিদ বলল, তোদের মধ্যে সত্যি কিছু চলছে কিনা তাই বল। আরে না, কিভাবে সম্ভব? প্রথমত, ও অন্য ধর্মের, ওর বাবা মা কখনোই এটা মানবে না। দ্বিতীয়ত, আমি রকস্টার হব, সবাই আমাকে চিনবে রকি দ্য স্টার নামে। আমি গিটার হাতে স্টেজে উঠে গাইব, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই। এমন গান তখন আসবে যখন আমার মধ্যে একাকিত্ব থাকবে, শূন্যতা থাকবে। আর যদি প্রেম করে বসে থাকি তাহলে আমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। সিরিয়াস প্রেমিকার পেছনে সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছে আমার নেই। এরপর তুর্য অরুণিকার দিকে তাকিয়ে বলল, তবে টুইঙ্কেল থাকলে? আরাফ আর আহনাফ তুর্যের কথা আটকে দিয়ে একসাথে বলে উঠল, অসম্ভব। আরাফ বলল, অরু অনেক ছোট, এসব উল্টাপাল্টা কথা বলবি না। ছোট হয়েছে তো কি হয়েছে, সারা জীবন ছোট থাকবে নাকি? না, আমি তোর হাতে অরুকে কখনোই দেব না। তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা নেই, টুইঙ্কেল আমাকে বেশি পছন্দ করে, ওকে আমি পটিয়ে ফেলবো। ইবান একটু গম্ভীর মুখে বলল, তুর্য, তুই ফাজলামো করলে ঠিক আছে, কিন্তু সত্যি যদি তোর এমন পরিকল্পনা থাকে তাহলে এটা বাদ দে। কেন, তোর কি সমস্যা? ও অনেক ছোট, ওর এসব বোঝার বয়স হয়নি। আর জুবায়ের আঙ্কেল কিন্তু আমাদের হাতেই ওর দায়িত্ব দিয়েছেন। তুর্য হাসতে হাসতে অরুণিকার পাশে বসে পড়ল। তখনই অরুণিকার ঘুম ভাঙল। তুর্য মিষ্টি হেসে বলল, টুইঙ্কেল, তাড়াতাড়ি উঠো, দেখো সবাই তোমার রকস্টারের সাথে ঝগড়া করছে, তুমি ওদের বকে দাও। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। আরাফ এগিয়ে আসতেই সে কোলে উঠে মাথা হেলিয়ে আবার ঘুমিয়ে পড়ল। আরাফ তুর্যের দিকে তাকিয়ে বলল,
অরু আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করে, আর আমি ওর জীবনে যেমন সিদ্ধান্ত দেব তাই হবে। এবার ইমন বলল, যদি বড় হলে ও নিজেই একটা পছন্দ করে ফেলে? আরাফ বলল, আশা করি এমন সুযোগ ও পাবে না, তবে যদি হয়েও যায় তাহলে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দেব। তুর্য মুখ বাঁকিয়ে বলল, বাহ, তারপরও আমাকে দিবি না? থাক, সমস্যা নেই, আমি আমার গিটারকেই বিয়ে করে নেব। লোহার গ্রিলে শব্দ হতেই তাহমিদ ঘর থেকে বেরিয়ে এলো। শতাব্দী মুখে হাসি টেনে বলল, তা মিষ্টিমশাই কি আজ সন্দেশ বানিয়েছে? তাহমিদ ভ্রু কুঁচকে বলল, তুমি সন্দেশ খেতে এসেছো? শতাব্দী হেসে বলল, সকালে উঠে একটু মিষ্টি মুখ না করলে আমার হয় না। ভাবছি তোমার হাতে বানানো মিষ্টি খেয়েই আজ দিনটা শুরু করব। তাহমিদ ভেতরে গিয়ে একটা সন্দেশ নিয়ে এলো, তারপর গ্রিলের ফাঁক দিয়ে শতাব্দীর হাতে দিয়ে বলল, অরুণিকা এখনো খায়নি, থাক, আমার একটাতেই চলবে। শতাব্দী মুখে দিয়ে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়েছিল। শতাব্দী বলল, আমি যদি তোমাদের অরুণিকা হতে পারতাম। ভীষণ স্বাদ হয়েছে বলতে হবে। তুমি কি আজ প্রথম বানিয়েছ? হ্যাঁ। বাহ, তুমি তো দারুণ। তোমার নাম এখন থেকে মিষ্টি মশাই রাখলাম। এত মিষ্টি তোমার হাতে, মুখেও সেই মিষ্টিটা রাখলে ভালোই হতো। তাহমিদ চোখ ছোট করে বলল, প্রশংসা করছো নাকি? ওই যা বলো না, প্রশংসা করলেই তো কম হবে। তবে আমি প্রশংসা নয়, তোমাকে ব্যাখ্যা করছি। তুমি আসলেই খুব ভালো রন্ধনশিল্পী। আমার তো অরুণিকাকে দেখেই জ্বলছে। কি সৌভাগ্য তার। আহনাফ পেছন থেকে তাহমিদের কাঁধে হাত রেখে বারান্দায় এসে দাঁড়ালো। শতাব্দীকে দেখে বলল, তো তুমি সকালে উঠে সন্দেশ খেতে চলে এসেছো? শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, বাইরের কেউ যদি খাবারের প্রশংসা না করে তাহলে রন্ধনশিল্পের মান বাড়ে না। তাই খেয়ে তোমার বন্ধুর আগ্রহ বাড়িয়ে দিয়েছি। তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, এখন চলি, বিকালে আবার আসবো কিন্তু। এরপর সে তাহমিদের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আরো কয়েকটা রেখে দিবে কিন্তু। আমার সন্দেশ ভীষণ ভালো লাগে। তবে এখন আসছি মিষ্টিমশাই। তাহমিদ মুচকি হেসে মাথা নাড়ল। আহনাফ তাহমিদের মুখের দিকে তাকিয়ে বলল, মিষ্টিমশাই রন্ধনশিল্পী, বেশ ভারী ভারী শব্দ ব্যবহার হচ্ছে দেখছি। তাহমিদ হেসে বলল, মেয়েটা যেমনই হোক, তার মনটা আসলেই ভালো, অনেক মিশুক মেয়ে। ওর মধ্যে জড়তা নেই, যেটা ভালো লাগে তাই বলে, মিথ্যা বলে না। অরুণিকার পুরোপুরি ঘুম ভেঙেছে দুপুর 12টায়। ঘুম থেকে উঠে সে নিজে গিয়েই প্রাকৃতিক কাজ সেরে এলো। এখন সে নিজেই এই কাজ করতে পারে। তবে আলেয়া আপা এখনো তাকে গোসল করিয়ে দেন। আজ তার চুলে শ্যাম্পু করাতে হবে। এ হলো এক গুরুতর কাজ। শ্যাম্পু করাতে গেলেই অরুণিকার কান্না শুরু হয়। তাকে চেপে ধরে বসিয়ে রাখতে গিয়ে কতবার যে আলেয়া আপা ওয়াশরুমে পিছলে পড়েছেন তার হিসাব নেই। তবে তিনি কখনোই অরুণিকার গায়ে হাত তোলেননি। তিনি প্রচন্ড ধৈর্যশীল নারী। এদিকে ইবান পানি গরম করে রেখেছে। আলেয়া আপা এসেই তাড়া দিয়ে বললেন, আজ আমার একটা কাজ আছে, তাই একটু তাড়া দিচ্ছি। ইবান বলল, গরম পানি রেখেছি। আলেয়া আপা অরুণিকার হাত ধরতেই সে হাত ফসকে বেরিয়ে এলো। তারপর আরাফের পেছনে লুকিয়ে গেল। আলেয়া আপা বললেন, এটুকু মেয়ের এত শক্তি, হাত ফসকে বেরিয়ে গেল। অরুণিকা আরাফের পা দুটো জাপটে ধরে রেখেছে। সে কোনোভাবেই চুলে শ্যাম্পু দেবে না। তাহমিদ চেঁচিয়ে বলল, চুল পরিষ্কার না করলে একদম সব কেটে দেব, তখন দেখতে পেতনির মতো লাগবে। অরুণিকা ঠোঁট ফুলিয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ বলল, তুমি না লক্ষ্মী একটা মেয়ে, যাও চুল ধুয়ে এসো। অরুণিকা কাঁদো কাঁদো মুখে বলল, আমার চোখ ব্যথা করে, আমাকে তিতুন করিয়ে দিত, তখন একদম ব্যথা পাইনি। অরুণিকা হঠাৎ তিতুনের কথা বলায় আলেয়া আপা বললেন, তিতুনকে? আহনাফ বলল, আমাদের বাসায় কাজ করত। তখনই ইবান একটা বালতি ঘরে এনে বলল, আরাফ তুই করিয়ে দে, মাথাটা ধুইয়ে দে, গোসল খালা করিয়ে দিবেন। এরপর আরাফ করিয়ে দেবে শুনে অরুণিকা চুপচাপ বিছানায় উঠে বসলো। আরাফ অরুণিকাকে শুইয়ে দিয়ে তার মাথায় পানি ঢেলে দিল। তারপর ধীরে ধীরে শ্যাম্পু মাখাতে লাগলো। অরুণিকা চোখে হাত দিয়ে শুয়ে আছে। আলেয়া আপা তা দেখে বললেন, এখন দেখছি একদম চুপ করে আছে, আমি করিয়ে দিলে পুরো গোসলখানা দৌড়াতে থাকে। আরাফ এরপর মাথায় পানি ঢেলে দিয়ে শ্যাম্পুগুলো ধুয়ে দিল। ইবান অরুণিকার মাথায় তোয়ালে পেঁচিয়ে দিয়ে বলল, খালা, এইভাবে চুল ধুইয়ে দিতে হয়, ও তো এখনো ছোট, চোখে শ্যাম্পু চলে যায়, তাই হয়তো এমন করে। আলেয়া আপা বললেন, আমি কি এত কিছু জানি বাবা? ডুমুর, খোকা, বাঁধন, ওদেরকেও আমি মাথা ধুইয়ে দেই, কখনো লাফালাফি করেনি। এরপর আলেয়া আপা অরুণিকাকে গোসল করিয়ে দিয়ে চলে গেলেন। অরুণিকা জামা পরে চুপচাপ বিছানায় বসে আছে। তার পাশে একটা প্লাস্টিকের উপর টিয়া পাখির খাঁচা রাখা আছে। তাহমিদ ভাত মেখে অরুণিকার সামনে বসে পড়ল। অরুণিকা বলল, আমি ভাত খাবো না, সন্দেশ খাবো। আগে ভাত খেয়ে নাও, তোমাকে ওষুধ খেতে হবে, খালি পেটে মিষ্টি খাওয়া ভালো না। অরুণিকা মুখ ছোট করে বলল,
আমি চকলেট খাবো। আচ্ছা, আগে ভাতটা খেয়ে নাও। তারপর সে নিজের জামাটা দেখিয়ে বলল, আমি নতুন জামা কিনবো, এটা পরবো না, এটা ভালো লাগে না। আমার সাদা জামাটা বাসা থেকে নিয়ে আসোনি কেন? ইভান ভ্রু কুঁচকে বলল, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এই মেয়ে? খেতে বলছে খাও। তাহমিদ জোর করেই মুখে এক দলা ভাত ঢুকিয়ে দিল। সেটা খেতেই তার অর্ধেক সময় পার হয়ে গেল। অরুণিকা মুখে ভাত নিয়ে বলল, আমার সাদা জামাটা নিয়ে আসবে? আহনাফ তার পাশে বসে বলল, সাদা জামা কোথায় দেখেছো? আরাফের ফোনে ছবি আছে, ওখানে দেখেছি। অরুণিকা মাঝে মাঝেই আরাফের ফোনে থাকা ছবিগুলো দেখতে থাকে। গতকালই আরাফ ছবিগুলো পরিষ্কার করিয়ে এনে অ্যালবামে রেখে দিয়েছে। এখন থেকে অ্যালবামেই দেখবে। আরাফ অ্যালবামটি বের করে অরুণিকার সামনে রাখলো। অরুণিকা ছবি দেখতে দেখতে বাকি খাবার শেষ করে ফেললো। খাওয়া শেষ হওয়ার পর অরুণিকা আহনাফের কাছে এসে বলল, আমার জন্য সাদা জামা এনে দেবে? আমি এটা পরবো না। আহনাফ বলল, আচ্ছা এনে দেব, তুমি সহ যাবে, ঠিক আছে? অরুণিকা হেসে বলল, টুন আর ঝুনকেও নিয়ে যাব, ঠিক আছে? টুন আর ঝুন হলো অরুণিকার টিয়া পাখি। এই নাম দুটো তুর্যই রেখেছে। এরপর থেকেই অরুণিকা এদের টুন ঝুন বলেই ডাকে। বিকেলে অরুণিকার আবদার রাখতে আরাফ, আহনাফ আর ইমন অরুণিকাকে নিয়ে বেরিয়ে পড়ল। টুন ঝুনকে আনতে পারেনি, তাই অরুণিকার মন খারাপ। সে বলল, আমি তোমাদের সাথে রাগ করেছি। টুন ঝুনকে আমি বলেছি তাদের ঘোরাতে নিয়ে যাব, কিন্তু তোমরা খুব পচা, ওদের নাওনি। আহনাফ বলল, ওরা এত ছোট, বের হলেই অসুস্থ হয়ে পড়বে। তুমি কি চাও ওরা অসুস্থ হয়ে যাক? আচ্ছা, ওরা আমার মতো বড় হলে বের হতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এরপর তারা একটার পর একটা দোকানে গিয়ে অরুণিকার জন্য জামা পছন্দ করতে লাগলো। কিন্তু এই মেয়ের তো কিছুই পছন্দ হয় না। সাদা জামা পেলেও তার সাইজ পাওয়া যাচ্ছে না। শেষমেশ অনেক রাজি করিয়ে একটার পরিবর্তে 4টি জামা কিনে নিল। অরুণিকা জামাগুলো পেয়ে ভীষণ খুশি। বাসায় এসে বাকিদের বের করে দেখাতে লাগলো। তাকে হাসতে দেখে 6 জনের মন হালকা হলো। এরপর তুর্য একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য এনেছি। অরুণিকা প্যাকেট খুলে দেখলো অনেকগুলো চকলেট আর একটা ছোট্ট মেকআপ বক্স। সেটা খুলে বলল, এটা দিয়ে কি করে? এটা দিয়ে কি খেলে? তুর্য হেসে বলল, না, মুখে লাগাবে। এরপর তোমাকে দেখতে টুইঙ্কেল প্রিন্সেস লাগবে। তাহমিদ মেকআপ বক্সটা নিয়ে বলল, ছোটদের মেকআপ করা উচিত না, ও এমনিতেই সুন্দর। এরপর দেখা যাবে এগুলো লাগিয়ে ওর সুন্দর মুখটাই নষ্ট হয়ে গেছে। ভাই, আমি টুইঙ্কেলের ক্ষতি করব না, এসব তো মাঝে মাঝেই লাগাবে, প্রতিদিন তো আর লাগাবে না। যখন কোনো অনুষ্ঠান হবে তখন ও লাগাতে পারে। আগামী সপ্তাহে পাশের বাড়ির সিনথিয়া আপুর বিয়ে, টুইঙ্কেল এভাবে যাবে নাকি? একটু সাজবে, তারপরেই তো ভালো লাগবে দেখতে। আর আমি টাকা জমিয়ে ভালো দোকান থেকে এটা কিনে এনেছি। আর শতাব্দী আমাকে বলেছে সেই দোকানের জিনিসপত্র ভালো। অরুণিকাকে নিয়ে এক একজনের এক এক চিন্তা, এক এক শখ। তবে এসবের কিছুই এখনো অরুণিকা বুঝে না। যেদিন বুঝবে সেদিন মেনে নেবে। সে অনাথ হয়েও হয়নি, কারণ সে সব হারিয়েও অনেক কিছু পেয়েছে। এর চেয়েও বেশি কিছু পাওয়া গেলে সে নিশ্চিত ভাগ্যবতী।